बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलैकुम। আমার প্রাণপ্রিয় সাংবাদিক সুধী মণ্ডলী ও উপস্থিত সুধী মণ্ডলী, দেশবাসী, আমার সালমান শাহ ভক্ত ঐক্য জোটের বাচ্চারা এবং বিশ্ববাসী সালমান শাহ ভক্ত বৃন্দ, সর্বস্তরের জনতাকে আমি আমার আন্তরিক ধন্যবাদ, সালাম, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমি অত্যন্ত শুধু ভারাক্রান্ত না, আমি অত্যন্ত মর্মাহত এবং মনে হচ্ছে আজকে 96-এ সেই 6ই সেপ্টেম্বরে আমি উপনীত হয়েছি। আজকে আমি কৃতজ্ঞ আমার সামনে যে সাংবাদিক যে মণ্ডলীরা এখানে উপস্থিত আছেন, আপনাদের মাধ্যমে আজকে 96 থেকে 24 বছর আমরা সালমান শাহ হত্যার আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং আজকে এই দুঃখের সময় আবার আপনাদের সম্মুখীন হয়েছি যে আপনাদের মাধ্যমে আমরা বিশ্ববাসীকে তুলে ধরতে চাই, দেখাতে চাই যে আমরা কিভাবে নিগৃহীত হচ্ছি, কিভাবে নির্যাতিত হচ্ছি 24টা বছর ধরে। আমার ছেলেকে আমি পাবো না, বিচারটাও আমি কি পাবো না? আমার সন্তানকে অনেক নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছে, যা চিরন্তন সত্য। একজন মা তার সন্তানকে নিয়ে জেনে জানা সত্য কথাকে কেউ মিথ্যা বলে প্রচার করতে পারে না। আর আমি একজন অত্যন্ত সচেতন মানুষ এবং আমি শুধু মা না, আমি একজন সবচেয়ে সর্বোপরি আমি একজন মানুষ। আমি আজকে এখানে বসেছি, আজকে যে কথা বলছি, মা হলে বোধহয় এত কথা বলতে পারতাম না। মার উপরেও মানুষ, আমি একজন মানুষ, আমার দ্বারা একজন মানুষ সৃষ্টি হয়েছিল। এই মানুষটা বিশ্বকে পরিচিত করেছে, বাংলাদেশকে, আমার পরিবারকে, আমার বাঙালি পরিবারকে, আমার দেশকে বিশ্বের দরবারে নন্দিত ছিল। বর্তমানে কয়েকজন মানুষ নিন্দিত করতে চাচ্ছে। আপনাদের কাছে আজকে বলার কিছুই নাই, আবার বলার অনেক কথাই আছে। আপনারা শুনেছেন সেদিন ডেটটা কত ছিল? 24শে ফেব্রুয়ারি পিবিআই রিপোর্ট, হঠাৎ করে তারা একটা রিপোর্ট দিলেন, যে রিপোর্টটার অপেক্ষা তো আমরা 4 বছর ধরে করছি। একটু পিছনে যেতে হয় আমাকে। 4 বছর আগে যখন আমরা ম্যাজিস্ট্রেটের কোর্ট থেকে আমরা একটা চিঠি পেলাম, বহু বছর পরে, আমাদের কোনো কোর্টের চিঠি নাই, কোনো সমন আসে না, কোনো খবর আসে না, আমাদের সাক্ষী নেওয়া হচ্ছে না। আমরা ভেবেছি যে কি হলো জিনিসটা, হঠাৎ করে একটা চিঠি আসলো। মনে হয় 5-6 বছর পরে এই রিপোর্ট চলাকালীন সময় সাক্ষীটাকে নেওয়া হবে। যখন আমরা পুলিশ ইনভেস্টিং ব্যুরোতে দেওয়া হয়েছিল প্রথমবার, তখন অনেক দিন পরে চিঠি আসলো আমাকে যে নীলুফার চৌধুরী আমাকে কোর্টে এসে নেওয়ার জন্য, রায়ের প্রতিবেদন নেওয়ার জন্য। আমি তো একটু অবাকই হলাম যে এতদিন পরে কেন আমরা আসলাম। আসার পরে শুনলাম যে কি এটা আত্মহত্যা, তারা আত্মহত্যা নির্ধারণ করেছেন, জানালেন। যেহেতু আত্মহত্যা নয়, স্বাভাবিক কারণেই, সঙ্গত কারণেই আমি মেনে নিতে পারলাম না। আমরা ম্যাজিস্ট্রেটের কাছে আবার সেইটা চালু করার জন্য, আবার পুনর্বার তদন্ত করার জন্য অনুমতি চাইলাম। কিন্তু এই অনুমতি চাওয়ার পরেই অবাক হয়ে গেলাম। অনুমতি চাইলাম, অনুমতি দেওয়া হলো র্যাবকে। এখানে একটা অভাবনীয় ঘটনা ঘটে গেল, আপনাদের জানা দরকার। র্যাবের কাছে এটা দেওয়ার পরেই, তদন্ত ভারটা দেওয়ার পরে যথারীতি আমাকেও তারা র্যাব অফিসে ডাকলেন, আমি গেলাম। একদিন পুরো দিন আমার স্টেটমেন্ট নেওয়া হলো। ওখানে উপস্থিত ছিলেন বোধহয় আগের ডিবির পুলিশ কমিশনার বদরুল করিম সাহেবের সাথে কাজ করতেন একজন অফিসার, তিনিও জড়িত ছিলেন। তিনি কিছু জিনিস আমার সাথে ক্রসিং করলেন। যাই হোক, তখন আমার মনে হচ্ছিল যেন একটা অবস্ট্রাগল সৃষ্টি হচ্ছে। যখন এটা নেওয়া হয়ে গেল, আমার ভাইয়ের কুমকুম, তারও বোধহয় সাক্ষী নেওয়া হচ্ছে ঠিক এই মুহূর্তে, যেটা না হওয়ার কথা না। রাষ্ট্রপক্ষ, আমি ভিকটিম, আমাকে রাষ্ট্র সাহায্য করবে, এই যেটা আইন যেটা বলে, রাষ্ট্র একজন ভিকটিমকে সাহায্য করবে। যদি ভিকটিম মারা যায়, মামলা চালাতে না পারে, তাহলে রাষ্ট্রপক্ষ মানে প্রসিকিউটর আমাকে হেল্প করবেন, ওনারাই করবেন। তা না করে পিপি আবদুল্লাহ আবু, যিনি রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে আমাকে সাহায্য করার কথা, তিনি আমার অপোজিশন হয়ে দাঁড়াই গেলেন। বললেন কি যে আমি সালমান শাহ জননী, সালমান শাহর মা নীলা চৌধুরী, আমার বাদী কামরুদ্দিন আহমেদ চৌধুরীর স্ত্রী, আমি নাকি বাদী হতে পারবো না, মামলাটা ওখানেই সমাপ্ত হয়ে গেছে। অনেকদিন এটাও তাকে আমি জিজ্ঞেস করলাম, তাহলে কি বাদী মারা গেলে মামলা শেষ হয়ে যায়?
পিপি একজন অভিজ্ঞ লোক আব্দুল্লাহ আবু, আমি নাম ধরে বলছি, উনি বললেন না মামলা এখানেই শেষ, আপনারা পয়েন্ট করেন এটা। যাই হোক, তারপরে 2 বছর তারা আমাকে 2 নম্বর কোর্ট 4 নম্বর কোর্ট আমাকে দৌড়াদৌড়ি, 2টা বছর আমি বাংলাদেশে থেকে প্রচণ্ড অনেক মানুষজন এসে কষ্ট করেছে, অনেক কষ্ট, দিনের পর দিন আমরা এখান থেকেছি। শেষের দিকে অনেক সময় জজ সাহেব আসতেন না, এরপরে আবার উনি না এসে ডেট ফেলে দিতেন আমাকে হ্যারাস করার জন্য। যখন জিজ্ঞেস করা হলো যে আপনি গত ডেটে আসলেন না, বলে যে আমার পরিবারের অসুস্থতা ছিল, এটা কোনো কারণ নয়, এটা অন্য নোট করার দরকার। প্লাস এজলাসের মধ্যে পিপি অ্যাসিস্ট্যান্ট পিপি যিনি বসতেন, নাম এখন আমি ভুলে গেছি, ওনারা মৌসুমী শাবনূরের ছবি দেখছেন ফোনে আর আমার কথা শুনছেন আর হাসাহাসি করছেন। এটা আমার কাছে খুব অবাক লেগেছে এবং এটা আমার নালিশ রাষ্ট্রের কাছে। একটি এজলাসে বসে একজন জজ এজলাসে থাকলে আমরা জানি টুপি পরে যেতে হয় না এজলাসে, আমরা জানি হাফ হাতা কাপড় পরে যেতে হয় না, সেখানে উনি এভাবে যদি এটা করেন তাহলে কিরকম অসম্মান যোগায়। আমি নীলা চৌধুরী বারবার নিগৃহীত হয়েছি, অপমানিত হয়েছি, কিন্তু সত্যের জন্য আমি দ্বার প্রান্তে আবার ঘুরে গেছি। এই করে করে আবার সেটা রাষ্ট্রপক্ষের পিপি এত বাধার মুখে এখন কোর্ট বোধহয় 3 নম্বর কোর্ট থেকে একদিন হলো যে রায় হলো যে এটা কোর্ট থেকে দেওয়া হলো পিবিআই, পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো, তাদের তত্ত্বাবধানে এটা ইনভেস্টিগেশনের দায়িত্ব দেওয়া হলো। আলহামদুলিল্লাহ দায়িত্ব যথারীতি শুরু হলো। ওনারা আমার স্টেটমেন্ট নিলেন, আমার ছেলে লন্ডন থেকে দেশে গিয়ে স্টেটমেন্ট দিল, আমার ছোট ভাই প্রথমবারের মতন কোর্টে এসে 164 তার স্টেটমেন্ট নেওয়া হলো। তো ইন্ডামেন্টাল অনেক কিছু ঘটে গেছে, তারা কিন্তু তখন আর ফ্যান বা অন্যান্য আলামত কিছু চান নাই, বা তারা আমাকে জানালেন না। অনেক দিন এভাবে চলছে 2-3 বার আমি কোর্টে পিবিআই অফিসে আমি নিজেই পারমিশন নিয়ে আমি গিয়েছি কিছু কথা বলার জন্য। তখন পিবিআইয়ের মনোজ কুমার বাবু যিনি চিফ, উনি পারমিশন দিলেন, 2 বার আমি ওনার সঙ্গে দেখা করেছি। তো ঢোকার পরের থেকেই মনে হতো আমার কাছে যেন আমি অযাচিতভাবে গেলাম, আমি একজন বাদী, নিশ্চয়ই আমার সঙ্গে ওনাদের ইনভাইট করে নিয়ে কথা বলার কথা সেখানে। তারপরেও আমি মনে করেছি হয়তো মামলার স্বার্থে হয়তো আমার সাথে উনি ভালো ব্যবহার করছেন না বা কিছু না, এই ধরনের একটা ঘটনা ঘটাবেন ওনারা, আমি এটা কখনোই প্রত্যাশা করিনি। প্রথমবার, সেকেন্ডবার এরকম, এটা প্রকাশ্যেই বলছি, আমি অসুস্থও ছিলাম, ভালো লাগছিল না। আমি একবার বললাম যে আমি একটু টয়লেট ইউজ করব, উনি আমাকে নিচের তলায় পাঠিয়ে দিচ্ছেন, আমার একটা স্ট্যাটাসও আসছে। তাছাড়া আমি ওনার রুমে একটা গেস্ট, ওনার কাছে আমি একটা মামলার বাদী, উনি আমাকে ওনার অফিসার দিয়ে আমাকে নিচে বললেন নিচে একটা বাথরুম দেখা যায়। আমি বললাম কেন, আপনার রুমের সঙ্গে কি অ্যাটাচ বাথরুম নেই? তখন বললেন জি আছে, ওই তো আছে, আপনি যান। আমি এখানেও ইনসাল্ট ফিল করেছি এবং আমার মনে হয়েছে উনি আমাকে অ্যাভয়েড করছেন। তারপরে আমি যাওয়ার পরে উনি যেটা করতেন, ওনার উচিত ছিল যে আমাকে জানানো যে কি কতটুক এটা অগ্রগতি হয়েছে বা আরও কিছু জানার আছে কি না, এগুলো না করে উনি খালি তাড়াহুড়া পরে শেষের দিন যে তাড়াহুড়া উনি করেছেন এভাবেই। উনি বলেছেন আপনি পয়েন্ট নোট করে দেন, আপনি এটা করে দেন, আপনি ওটা করে দেন, মানে আমার কতবার আমি পয়েন্ট নোট করব? ওনাদেরও তো উচিত যে ক্লু বের করা। একটা গ্রুপ, আজকে সাংবাদিকরা যদি কিছু আপনারা বার করেন, আপনারা নিজেদের ক্লু নিজেরা বের করবেন, কিভাবে কোনখানে গেলে কোন রহস্যটা বের হতে পারে, কার মুখ থেকে কি কথা বের করা, এটা তো ওনাদের ব্যাপার। আমি পয়েন্ট তবুও দিয়েছি, পয়েন্টগুলোকে ওনারা টাচই করেন নাই। এখানে আমরা কতগুলো আলামত এনেছি, আপনারা আলামত আমার ছেলে সহ করবে, সেগুলো দেখবেন। এবং ওনাদের বক্তব্য, ওনারা যে 5টা আজকের বক্তব্য হলো, ওনাদের 5টা কারণ দর্শে আমার ছেলে, আমরা মেইন পয়েন্টের কথায় আসছি। আমার ছেলে কি হয়েছে, পারিবারিক কলহে প্রেম ঘটিত ব্যাপারে সে আত্মহত্যা করেছে, সে ইমোশনাল ছিল। তারপরে আরও কি যেন একটা ইমোশনাল, প্রত্যেকটা মানুষ ইমোশনাল, পশু ইমোশনাল নয়, একটা আপনি বাঘ ভাল্লুক তারাও তো ইমোশনাল, আমরা মানুষ, আমাদের তো ইমোশন থাকবে, ইমোশন না থাকলে কি আমরা খুন খারাপি করে ফেলবো আমরা। ইমোশন ছিল আমার ছেলের মধ্যে, অত্যন্ত ভালো ইমোশন ছিল এবং খুব প্রোডাক্টিভ ছিল সে এবং খুব কনস্ট্রাকটিভ ছিল সে কোনো সময় দুর্বল চিত্ত মানুষ ছিল না। আমি আল্লাহর কসম খেয়ে আজকে বলছি, 15 দিন আগের ঘটনা, আমার ছেলে সিঁড়িতে বসে তার স্ত্রীর সম্বন্ধে কতগুলো, যেগুলো আমি এই যে অডিওটা আমি বের করেছি, আমি 24টা বছর আমি লুকিয়ে রেখেছি, কারণ আমার ছেলে এবং আমার ছেলের স্ত্রীর একটা বাজে একটা কথা, আল্লাহর আদেশ আমি মান্য করি যে আমি যদি কারোর গোপনীয়তা গোপন রাখি তাহলে আল্লাহ আমার গোপনীয়তাও গোপন রাখবেন, আমাকে আল্লাহ সওয়াব দিবেন। কিন্তু এখানে আমার ছেলেকে তো অন্যভাবে নিয়ে নেওয়া হচ্ছে, যার কারণে মিথ্যা, এটা আমার সাক্ষী হিসাবে ওটা আলামত দিতেই হয়েছিল।
একজন মানুষ মারা গেছে, সে থাকাকালীন সময়ে যে কিভাবে জীবন কাটিয়েছে তা আমরা এখন বুঝি। সে যে রেকর্ডটা করেছে এটা কিন্তু উদ্দেশ্য প্রণোদিত নয়। যখন মনে এটা সামিরা বলেছে যে আমার শ্বশুর এটা করেছে, প্রথম দিকে শ্বশুর আপনি ভালো, আমার স্বামী কিন্তু বাদী ছিলেন পুরো প্রথম থেকে, আমি কিন্তু বাদী ছিলাম না। কিন্তু ঘটনার শুরু থেকেই মোড় ঘুরে গেল, খালি নীলা চৌধুরী নাম আসে। এটাও ইন্টেনশনাল, আমি আশা করি আপনারা লিখবেন। এটাও ইন্টেনশনাল, কারণ আমাকে অপমান করা, আমাকে পর্যদস্ত করা। আমি তো এমনিই মরে গেছি ছেলে মরার সাথে সাথে। সেখানে কি কথাটা বললাম, হ্যাঁ স্বামীর নামের পরিবর্তে আমার নাম চলে আসলো বাদী। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে তো আমি বাদী হয়ে গেলাম। না একটা পয়েন্ট ছিল, বিল্টু বলো। ও হ্যাঁ, আমার ছেলে আসলো, হ্যাঁ হ্যাঁ না ওটা তো ঠিক আছে। তারপরে আমার ছেলে সামিরা একটা কথার উত্তর দিয়েছে যে উনি বলেন খালি ছেলে 5 বার যেত দিনে, তো 5 বার গেলে শুটিং কখন করতো? হ্যাঁ সত্যি কথা, তো ওখানে আছে 5 বার গেলে 5 বার একটা কথার কথা। আমরা বলি না যে 2 মিনিট 3 মিনিট একটা টাইম দেন। 5 বার বলতে সকালে তো অবশ্যই আমার সঙ্গে নাস্তা একবার দেখে হয় খেতো আমরা কি খাচ্ছি, না হলে একবার দেখে আমাকে একটা আদর দিয়ে জড়াই ধরে একটা আদর দিয়ে দৌড় দিত। মাঝখানে এসে ঘরে ঢুকতে তার রুমে গিয়ে একটু সময় ঘুমাইতো, আম্মা কিছু খাবো, হয়তো আবার হঠাৎ করে মন খারাপ হয়ে যেত, কি হতো বুঝতে পারতাম না, দৌড় দিয়ে উঠে চলে যেত। হয়তো বউর ফোন আসতো, কোনো সময় বলতো আম্মা আমি একটু ঘুমাচ্ছি, সামিরা ফোন করলে বলো না আমি আসছি, একটা ভয় থাকতো। কোনো সময় সে কিন্তু তার গাড়ি নিয়ে খুব কম আসতো, রাত্রে আসতো, দিনের বেলা যখন আসতো তখন গাড়ি নিয়ে আসতো, না হলে বেবি ট্যাক্সি দিয়ে আসতো, না হয় কালো অন্য কারোর গাড়ি দিয়ে চলে আসতো। একদিন দুপুরে এরকম এসে সে শুয়েছিল, এটা আমি জানলাম এভাবে যে অন্য গাড়ি দিয়ে আসে। তখন আমি জিজ্ঞেস করেছিলাম, 3-4 ঘন্টা সে ঘুমিয়েছে। হঠাৎ দরজায় বেল দিয়ে আমি দরজা খুললাম, দেখি একজন লোক বলতে হাতে ওর মোবাইল। আমি বললাম এটা আপনি কোথায় পেলেন? বলে আম্মা আমি বেবি ট্যাক্সি নিয়ে ভাইকে সালমান ভাইকে নিয়ে আসছিলাম, ভাই ভুলে রেখে আসছে, তো আমি এতক্ষণ অপেক্ষা করছি, আমি ভাবছি ভাই উঠে আসবে, তো ভাই তো আসতেছেন না, এর মধ্যে ও উঠে আসছে। বলছে এটা কোথায় পেয়েছেন ভাই? বলে ভাই আপনি ফেলে আসছেন। ওটা নিয়ে চলে আসছি ঘরে। আসার পরে আমি জিজ্ঞেস করলাম যে ফোন ফেলে চলে আসছো, তুমি কি ট্যাক্সিতে আসছো? বলে হ্যাঁ আম্মা, ট্যাক্সিতে না আসলে তো রিপোর্ট হয়ে যাবে, তখন আমার জবাবদিহি দিতে হবে আমি সেই জন্য তখন আমি জেনে গেলাম, আমি আর কিছু বললাম না। তো 15-20 দিন আগে যখন সে যায়, খুব মন খারাপ। আমার বাড়িটা ছিল 4 তলা, মনে করেন 4 তলা থেকে 3 তলায় নেমে 3 তলার মোড়ে বসে গেছে। তা আমি নেমে আসতেছি ওকে বিদায় দিব আস্তে আস্তে। বিদায়ের সময় কিন্তু মা বেটা খুব মন খারাপ হয়ে যেতই, তো চোখে একটু পানি, বলতেছে আম্মা আমার বউটা না খারাপ হয়ে গেছে। তা আমরা যা এই বয়সে এগুলো মানুষের মনে হয়, এগুলো কথা বউকে নিয়ে বলতে হয় না। বলে না গো আম্মা, আমার বউটা একদম একটা বাজে একটা খারাপ কথা বলছে যে আমার বউটা একদমই খারাপ হয়ে গেছে আম্মা। তা আমি 2 মিনিট চুপ থেকে বলছি তাহলে ছেড়ে দে। মাটির দিকে তাকায় থেকে বললো আম্মা আমার কাছে কোটি কোটি টাকার লগ্নি মানুষের, আমার ক্যারেক্টার, আমার অভিনয়, এটা ছাড়া তো মানুষের পথেও কাকে বসাই দিব আম্মা, ওটা লাগবে না, ও যে পথে গেছে না ও এমনিই চলে যাবে। বলে উঠে দাঁড়াই গেল। তার স্বাভাবিকভাবে হাতের রুমালটা, সাদা একটা রুমাল সবসময় দেখছেন, ওটা দিয়ে চোখ মুখ মুছতে দৌড় দিল। আমি পিছিয়ে গিয়ে গেটে দাঁড়াই থাকলাম, সে চলে গেল। এইভাবে 5 মিনিট আমি সাবিরার উত্তরটা দিলাম। আমার স্বামী বলল এই যে ভিডিওটাতে আমার স্বামী ছিলেন, আমার স্বামী নাকি বলছেন যে সামিরার আরো খালেকের সাথে সম্পর্ক আছে। আমার স্বামী, আপনারা অনেক শ্বশুর আছেন এখানে, দেশবাসী অনেক ঘরে সবাই অনেকই বয়স হয়েছে, আপনারা চিন্তা করেন শ্বশুর যদি জানতে পারেন স্ত্রী তার ছেলের বউ দারোয়ানের সাথে কোনো দৈহিক সম্পর্ক বা খারাপ সম্পর্কটা শুনতে বলতেও খারাপ লাগে। সেটা নিশ্চয়ই ছেলেকে বলবে না, নিশ্চয়ই শাশুড়ির সাথে আলাপ করবে বা মুরব্বী নিয়ে বসে চিন্তা করবে কি করবে। আমার স্বামী মোটেও ছেলেকে বলেনি, আমার ছেলে তো খুন করে ফেলবে তখন। সে যেমন ইমোশনাল তেমন ভালোবাসতো তার বউকে। কোনো স্বামীকে পছন্দ করবে বা মেনে নিবে যে কোনো মানুষের সাথে প্রেম করা বা ওই ধরনের সম্পর্ক? আর দারোয়ানের সাথে তো নয়। আমি আমার মৃত স্বামীর এটা আমি খণ্ডন করলাম যে উনি এটাতে জানতো না। আমরা মারা যাওয়ার পরে ভিডিও ক্যাসেট পেয়ে, অডিও ক্যাসেট পেয়ে, ওটার মধ্যে দেখে আমরা অনেক ক্যাসেট পেয়েছি। ওখানে এমন বাইরে যাওয়ার সময় আমার ওই পলিটিক্যাল কতগুলি ক্যাসেট থাকতো ছোট ছোট, আমি স্পিচগুলো রেকর্ড করে আনতাম, ঘরে শুনতাম কোনটা ফল্ট কোনটা কি। তো আইসলি বলতো আম্মা তোমার ক্যাসেটটা আমি নিয়ে গেলাম। তাই আমি তো তোমার ডায়লগের জন্য তোমার দরকার হলে তুমি কেনো না কেন, আমি আনলেই তুমি নিয়ে যাও। আসলে ওইগুলি কিন্তু ঘরে সে চালিয়ে রেখে চলে যেত, কারণ সে বাইরে যাওয়ার পরে সবসময় সেও জানতো, আমরাও শুনেছি অনেক লোকজন আসতো, ওখানে বসে মদ খাওয়া হতো, আড্ডা মারা হতো, অনেক কিছু হতো। ওইটা ধরার জন্য নিয়ে ওইখানেই ছিল, যার থেকে আমরা অনেক কথোপকথন পেয়েছি। প্লাস ওই যে আরেকটা ছেলেকে নিয়ে গেছিল, এখানে অনেক ছোট ছোট করে আমি উত্তর দিচ্ছি।
ওটা ছিল আমার চাকরানির ছেলে। আমি মৌলভীবাজার থেকে তাকে এনেছিলাম মেয়েটাকে ওই বাচ্চাটার জন্য। যেদিন আমি বাচ্চা খুলে দেখে আমাকে ফেরত দিয়ে দিছি। আমার পলিটিক্যাল একটা লোক পাঠাইছিল ওরে, কিন্তু মেয়ে ছেলেটা বাচ্চাটা পিছন দিকে তাকিয়ে বলতেছে, নানি আমি খামু কি, আমার বিদায় করে দিলেন, আমি খামু কি, ওই আমি রেখে দিছিলাম। ইমনে দেখে খুব পছন্দ করলো, ঢাকায় আনলাম। আনার পরে ওর মা একদিন হঠাৎ, যেটা জীবনেও করার ঘটনা না, ঘরের মধ্যে দেখি বাচ্চাটা রয়ে গেছে, ডলি নাই। ডলি কোথায় আমি জানতাম না, পরে খুঁজে পাইলাম না। বহু বছর পরে শাহরান দেখছে, সালমানও জানে না যে ডলি সামিরার বাবার বাড়ি সালমানের শ্বশুর বাড়ি। এটা বোধহয় ওকে বলেও নেই, ও বলবে তার বলাতে। আর ওই বাচ্চাটা আমার কাছে রয়ে গেল। বাচ্চা আমার কাছে আগাগোড়ায় মা থাকতে আমার কাছেই থাকতো, আমার কাছে খাইতো, আমার প্লেটে নানি ডাকতো, আমি কই লেখাপড়া করে খুব আদর করতাম। আমার ছেলেদের 2 ছেলেকেই বাবা ডাকতো, এক ছেলেকে বাবা ডাকতো না। আমাদের সিলেটি নিয়ম ছিল, কাজের মানুষরা আগে বাবা, চাচা, ফুফু এরকম ডাকতো, আম্মা এরকম। তো ও আমাকে নানা ডাকতো, নানি, আর বড় বাবা ছোট বাবা দুইজনকেই ডাকতো। এটা সালমান শাহ যে আলাদা নিয়ে গেছে তা না, সালমান কোনো দত্তকও নেয় নেই। সালমানের বিয়ে হয়েছে 4 বছর, 21 বছর বয়স, 24 বছরে সে মারা গেল। ইন দ্য মেনটাইম বাচ্চা হওয়ারই এই তাড়াহুড়া কেন লাগলো? আর এত মিথ্যা ঘটনা যে সালমান শাহর বাচ্চা হতো না, যার কারণে সে খুব উত্তপ্ত থাকতো এবং সে ওই কারণে আত্মহত্যা করেছে। একটা বিশেষ কারণ। এখানে বাচ্চার জন্য কিন্তু উমরকে নিয়ে যায় নাই, উমরের নাম বাবু ডাকতাম আমরা, ইমনই উমর রেখেছিল। এসে একদিন বললো, আম্মা ঘরের মধ্যে অনেক লোকজন আসে, আমি কিচ্ছু জানতে পারি না, তো এই বাচ্চাটা যদি আমার কাছে থাকে দিয়ে দাও, তোমার এটার যত্ন হবে, আমি আমার কাছে রাখবো। আমি তুই শুটিংয়ে গেলে ও কী করবে? বলে না, ও থাকবে, আমি শুটিংয়েই নিয়ে যাব ওকে, ও থাকুক, ঘরে থাকলে আমি অনেক কিছু জানতে পারবো। কিন্তু ঘরের মধ্যে ওকে বেশিরভাগ সময়ই খাওয়াই টাওয়াই ঘরের মধ্যে দরজা বন্ধ করে ঘুম পাড়িয়ে রাখা হইতো। এই উমর আজকে কোথায়? তখন যদি 3-4 বছরের হয়ে থাকে, তাহলে আজকে না হলে 26, 27 বা 28 বছরের সে। তাকে এটা করতে হবে। তাকে আমি চাই যে, তাকে জানি আমি এত বছরে তাকে ব্রেন ওয়াশ করে দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহর হুকুম যদি থাকে তার মধ্যে কিছু কথা বের হয়ে আসবে।